এবার ভূতের রহস্য উদ্ঘাটন করতে উঠে পড়ে লাগলো শ্রোতা বন্ধুরা। ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। বিয়ের পর দিন বৌভাতের অনুষ্ঠানের দিন সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে যাওয়া মাত্রই স্রোত হঠাৎ করেই সার্থকের বাবাকে বলে উঠে যে, আচ্ছা বাবা, তুমি একটা কথা বলো তো, এ বাড়িতে কোনো ভূত টুত থাকে নাকি বলো তো? মানে রাতে হঠাৎ করে কি হাঁটা চলা করে, এরকম কোনো কিছু কোনোদিনও তোমরা আভাস পেয়েছো? মানে এরকম কোনো জিনিসের সাক্ষী হয়েছে? তখন এই কথা বললাম তো সার্থকের ভীষণ চমকে আর বলতে থাকে যে, হ্যাঁ রে স্রোত, তোর কি কাল রাতে ঠিক করে ঘুম হয়নি নাকি রে? তুই সব ভুলভাল বকছিস কেন বলতো? নির্ঘাত তোর ঘুম এখনো ভাঙেনি, এর জন্যই হয়তো তুই ঘুমের ঘরে এসব ভুলভাল বকা শুরু করে দিচ্ছিস। তখন এই কথা বলা মতো সাথে বলতে চাই যে একদম ঠিক। হয়তো আমারও এটাই মনে হচ্ছে যে এই মেয়েটা হয়তো কোনো ভুলভাল স্বপ্ন দেখেছে, আর সেই স্বপ্নটাকে ভূত ভেবে নিয়ে এরকম করে সকলকে বলে শোনাচ্ছে। তুমিও পারো বটে স্রোত। ওদিকে স্রোত বলতে গেছে, স্যার আপনি আমাকে নিয়ে হাসলেন তো? মোটেও না, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। ওই ভূতটার পায়ে একটা পায়েল পরানো ছিল, আর সেই পায়েলের এক জোড়া আমার কাছে রয়ে গিয়েছে। তখন এই কথা বলা মাত্র সার্থক চমকে উঠে বলতে থাকে যে, হায় ঠাকুর, আমিও কি ভুল করেছি? যখন পালিয়েছি তখন তো আমাকে একটু সাবধানতার সাথে সেই পায়েলগুলো নিয়ে পালানো উচিত ছিল। এখন যদি সেটাকে নিয়ে আবার তদন্ত করতে নেমে পড়ে যায় এই ম্যাডাম, তাহলে তার রক্ষে থাকবে না। নির্ঘাত বাবার সামনে আমাকে কেস খাইয়ে দিব। দেখি কথা বলার মতো সার্থক গোটা বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বলতে থাকে যে, হ্যাঁ রে আয়শা, কাল রাতে তো ওর সাথে তোর ঘুমানোর কথা ছিল, তাহলে তুই কোথায় ছিলিস বলতো? তুই কি এরকম কোনো কিছু দেখেছিস? তখন আয়শা বলতে থাকে যে, না সেরকম কোনো কিছু আমি দেখিনি। তখন স্রোত বলতে থাকে যে, বালাই স্যার, তুমি ওই ঘরে ছিলে কোথায় বলো তো? আয়শা, তুমি তো তোমার বরের কাছে চলে গিয়েছিলে রাত হওয়া মাত্রই। আঙ্কাল, আমি তোমাকে বলছি এই বাড়িতে নির্ঘাত কোনো ভূত আছে। এই ভূতটা আর যাই হোক না কেন আমাকে নতুন পেয়ে হয়তো আমার উপরে আক্রমণ করার চেষ্টা করছে। তুমি প্লিজ এই বিষয়টা যাচাই বাছাই করার চেষ্টা করো। ওদিকে সার্থকের পিসিমণি সার্থকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলতে থাকে যে, কেন জানি না আমার মনে হচ্ছে যে এই ভূতটা পুরনো ভূতই, জানিস তো স্রোত, তুই এই বিষয়টা একটু খতিয়ে দেখার চেষ্টা করতে। তখন সার্থক বলতে থাকে যে, হ্যাঁ রাখো পিসিমণি, তুমি কি কোনো মতে আমাকে ইঙ্গিত করলে? শোনো, একটা কথা আমি বলে দিচ্ছি, আর যাই হোক না কেন নতুন অতিথিদের এই বাড়িতে আসাটা আমি পছন্দ করি, কিন্তু তাই বলে ওদেরকে আতঙ্কে রাখাটা আমার মোটেও পছন্দ না, তুমি খুব ভালো করে জানো। তাহলে আমি আমাদের বাড়ির অতিথিদেরকে এরকম করে কেন ভয় দেখাতে যাবো বলো তো? তার থেকে বড় কথা স্রোত, যেখানে কিনা এখন ওইটা ওরই বাড়ি, আর আমার ঘরে তো ওরই রাজত্ব চলবে, তাহলে আমি কেন ওকে ভয় দেখাতে যাবো বলো তো? তখন স্রোত বলতে থাকে যে, স্যার যে পরিমাণ আজকে সকালে ঘুম থেকে ওঠা মাত্র ভালো মানুষই দেখাচ্ছে, স্যার যে এটা আসল রূপ না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। নির্ঘাত এই বিষয়টাকে আমাকে নিজে থেকে খুঁটিয়ে দেখতে হবে। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক যে রুমে ছিল সেই রুমের আলমারি চেক করা মাত্রই যখন পায়েলের আরেক জোড়া সার্থকের কাবার থেকে স্রোত খুঁজে পায়, ঠিক সেই সময়ই স্রোতের সন্দেহটা আরও বেশি তীব্র হতে থাকে। আর ঠিক সেই সময় সার্থকের কাছে গিয়ে বলতে থাকে যে, স্যার তার মানে কাল রাতে আপনিই এসেছিলেন? আপনাকে বারণ করা হয়েছিল না যে কাল রাতে যদি বর বউ একে অপরের মুখ দেখে না, তাহলে আপনি কেন আমাকে ভয় দেখানোর জন্য সেখানে এসেছেন বলুন তো? লোক হাসানোর জন্য? আপনি আমাকে সকলের কাছে হাসির খোরাক বানিয়ে তোলার জন্য এই জঘন্য কাজটা করেছেন, তাই তো? তখন এই কথা বলা মাত্র সাধু বলতে থাকে যে, যদি এটা করেও থাকি তাহলে তোমার কাছে তো কোনো সাক্ষী প্রমাণ নেই যে তুমি বাবার কাছে গিয়ে আমার নামে নালিশ করবে। বলো তো স্রোত, এখন তুমি কী করবে? তখন স্রোত বলতে থাকে যে, স্যার আমার মুখের কথাটাই যথেষ্ট, আঙ্কেলের সামনে গিয়ে যদি আমি একবার বলি না, তারপরে দেখবেন কী করে। তখন সার্থক বলতে থাকে যে, কোর্টে দেখাও। তখন সার্থকের বাবার কাছে গিয়ে যখন সেই সাদা শাড়ি থেকে শুরু করে পায়েলটা দেখায়, তখন সার্থকের বাবা বলতে থাকে, হ্যাঁ রে অপদার্থ, তুই আমার বৌমাকে ওর ঘুম হারাম করার জন্য তুই জঘন্য কাজটা করেছিস, এক্ষুনি ওর কাছে ক্ষমা চা, ক্ষমা চা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।